আমাদের খোকন স্টাইরি চ্যানেলের সকল প্রকার পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তাদের দেখতে পেয়ে মেঘ আর মেহতাবকে উদ্দেশ্য করে মিথিলা, শাম্মী, সিমরান একসাথে বলে উঠল, বাহ ভাবি, তোমার থেকে তো চোখই সরানো মুশকিল, আর ভাইয়াকে তো পুরাই আগুন লাগছে। হয়েছে, গাড়িতে গিয়ে বসো, আই এম কামিং। মেহতাবের কথা শুনে সবাই চুপচাপ গাড়িতে গিয়ে বসে পড়ল। সবাই গাড়িতে বসেছে, শুধু মেঘ আর মেহসান ছাড়া। গাড়িতে জায়গা থাকা সত্ত্বেও সিমরান বলল, ভাবি তুমি ভাইয়ার গাড়িতে এসো, এখানে আর জায়গা খালি নেই। সিমরান আপু, এখানে তো অনেক জায়গা খালি। এই কথা শুনে সিমরান শাম্মীর দিকে রাগে চোখে তাকায়। শাম্মী বুঝতে পেরে কথা ঘুরিয়ে ফেলে, ও না, আসলে জায়গা নেই। তাহলে আমিও ভাইয়া ভাবির সাথে যাই। তোর মতো শিশুদের জায়গা এখানে আছে? ভাবি মেহতাব ভাইয়ার সাথে আসুক। এই কথা বলতে দেরি, কিন্তু কাজ করতে দেরি নেই। তারা মেহসানের মাথায় চাটি মেরে গাড়িতে উঠিয়ে নেয়। আমাকে কি খেলনা পেয়েছো? একবার এভাবে নয়তো ওভাবে কন্ট্রোল করছো। তুই নিজেকে তো সমস্যার অবসান মনে করিস, তাহলে এই ব্যাপারটা বুঝতে এত দেরি হলো কেন? ও, বুঝতে পেরেছি। যাক, এই গাধাটাকে বোঝানোর দরকার পড়েনি। কিছুক্ষণ পর মেহতাব গাড়ির চাবি নিয়ে আর চোখে সানগ্লাস পরে বেরিয়ে আসলো। মেহতাবকে দেখে মেঘ মনে মনে বলল, ওনাকে দেখলে বুকের ভেতরে ধুপধুপ আওয়াজটা বেড়ে যায় কেন? আমি কি ওনাকে ভালোবেসে ফেলেছি? এই যে মিস, কোথায় থমকে গেলে? যাবে না নাকি? কিভাবে যেতে চাও? গাড়িতে নাকি নৌকা লাগবে? মেহতাবের কথা শুনে মেঘ মুচকি হেসে বলল, চলুন। এই বলে দুজনেই গাড়িতে উঠে পড়ে। গাড়ি ড্রাইভ করতে থাকে মেহতাব, আর তার দিকে এক নজরে মেঘ তাকিয়ে আছে। আমি কি সত্যি তাকে ভালোবেসে ফেলেছি? কিন্তু সে কি আমাকে কোনো সময় ভালোবাসার দৃষ্টিতে দেখেছে বা কখনো দেখবে? আমাকে তো সে শুধু দায়িত্বের চোখে দেখে। হয়তো বিয়ের সময় সে না আসলে আজ তার ভাগ্যে আরো ভালো কিছু থাকতো। আমি তার জীবনে বোঝা হয়ে থাকতাম না। মেহতাব গাড়ির লুকিং মিররের দিকে তাকিয়ে দেখল মেঘ তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সেটা খেয়াল করে বলল, আমাকে কি ভালোবেসে ফেলেছো নাকি? মেহতাবের কথায় মেঘের হুঁশ ফিরল। তার দিকে তাকিয়ে মনে মনে ভাবল, সে কি মনের কথা পড়তে পারে নাকি? কি হলো, বলছো না কেন? মেঘ নিজেকে স্বাভাবিক করে মেহতাবের দিকে তাকিয়ে বলল, ইয়ে মানে, আপনার হঠাৎ এই কথা মনে হলো কেন? তুমি যেভাবে আমার দিকে তাকিয়েছিলে, তাই ভাবলাম যে হতে পারে। যদি বলি ভালোবাসি, তাহলে ভালোবেসে কাছে টেনে নেবেন নাকি আমার থেকে আরো অনেক দূরে চলে যাবেন, যেখানে আপনাকে ধরার ছোঁয়া তো দূরের কথা, দেখতেও পারবো না? কি হলো, আর ইউ ওকে? মেঘ এই কথার প্রতি উত্তরে কিছু বলল না, শুধু মাথা নাড়িয়ে বলল সে ঠিক আছে। গাড়িটি অনেক বড় একটা শপিং মলের সামনে এসে দাঁড়ালো। মেঘ গাড়ি থেকে নেমে পড়ল। সে বাড়ি থেকে খুশি মনে বের হলেও এখন তার আর ভালো লাগছে না। মেহতাব গাড়ি থেকে নেমে মেঘকে নিয়ে সিমরান, মেহসান আর বাকি সবার দিকে এগিয়ে গেল। পাশেই 5টা ছেলে সিগারেট টানছিল। একটা ছেলে মেঘকে দেখে বলে উঠল, মামু, ওই নীল পরিডারে দেখ, সেই ফিগার কিন্তু। এই কথা শুনে আরেকটা ছেলে বলে উঠল, একদম খাঁটি কথা, আর বাকি 4টা মালও ফ্রি। এই কথাগুলো মেঘ, মেহতাব সহ বাকি সবাইদের কানে পৌঁছালো। মেহতাবকে শান্ত থাকতে দেখে মেঘ মনে মনে বলল, এখন উনি কি ওদের মারবেন নাকি হিরোদের মতো? মেঘের চিন্তা ভাবনায় পানি ঢেলে দিয়ে মেহতাব বলল, মা, আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, আমায় জরুরি যেতে হবে, টেক কেয়ার। এই বলে মেহতাব সেখান থেকে চলে গেল। মেঘ, অহনা আর অরিন বেগম বুঝতে না পারলেও হুল্লোড় গ্যাংয়ের সদস্যরা আঁচ করতে পারল মেহতাব কিছু তো একটা করবেই। তারা জানে মেহতাব নিজের ইমোশন শো করতে পছন্দ করে না। তার চুপ থাকাই ঝড়ের পূর্বাভাস। চলো আমরা ভেতরে যাই। এই বলে মেঘ, অহনা আর অরিন বেগম চলে গেল, কিন্তু মিথিলা, সিমরান, শাম্মী আর মেহসান সেখানে এক কোণায় লুকিয়ে পড়ল। তোরা শিওর যে মেহতাব ভাইয়া আসবে? আমি তো 3000 টাকা বাজিও ধরতে পারবো। শিওর মানে? ভাইয়া আসবেই। দেখো মিথু আপু, ওই তো ভাইয়ার টি শার্টের হাতা ফোল্ড করতেছে, আর ব্ল্যাক ঘড়িটা গাড়িতে রেখে দিয়ে আসছে। অ্যাম্বুলেন্স কল করো। কেন?
ওই পচা লোকগুলারে বাজাইতে হইব, না হইলে ভাইয়া ওই জায়গায় পইতা হইব। আহারে। মেহসানের কথা শুনে সবাই হেসে দিল। মেহতাব লোকগুলোর দিকে এগিয়ে বলতে লাগলো, আপনার মধ্যে কে যেন নীলপরির প্রশংসা করছিল? একটা লোক বলে উঠল। লোকটার কথা শেষ হওয়ার আগেই মেহতাব তার থুতনিতে জোরে একটা ঘুষি মারল, আর লোকটা একটু দূরে নিচে পড়ে গিয়ে বেহুশ হয়ে পড়ল। বাহ বাহ, এক ঘুষিতেই 1 উইকেট। বাকি 4টা ছেলে এটা দেখে হাতে ছুরি নিয়ে মেহতাবের দিকে এগিয়ে আসতে লাগলো। মেহতাব সব কয়টাকে গালে আর ঠিক জায়গা মতো দিয়ে আবারও পা দিয়ে মারতে লাগলো। আমার পরিবারের মেয়েদের আর আমার বউকে তোরা কুনজর দিবি, আর আমি কিছু বলবো না। ইটস ইয়োর বিগ মিস্টেক। এই বলে ওদের মারতে মারতে আধমরা করে ফেললো। এরপর আবার বলল, এখানে আমার বোন বা স্ত্রীর জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে আমি একই কাজ করতাম। সো নেক্সট টাইম এগুলো দেখলে জানে মেরে ফেলবো। তোরা এই মেহতাব চৌধুরী কে চিনিস না। মাইন্ডেড। সব ছেলেগুলো মেহতাবের পায়ে ধরে ক্ষমা চাইল। নাও গেট লস্ট ফ্রম হিয়ার। আমি কাউন্টডাউন শুরু করছি। 1, 2। ও শোনার আগেই সবাই সেখান থেকে এক দৌড় দিয়ে পালিয়ে গেল। মেহতাবকে দেখে সব মেয়েরা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে তার হ্যান্ডসামনেস, তার কিলার অ্যাটিটিউড দেখে। এইসব দেখে হুল্লোড় গ্যাং বলে উঠল, OMG! ভাই আমার 3000 টাকা কে দিবা দাও। আবু, টাকার কথা বাদ দেও তো। এত সুন্দর সিন কোন ফিল্মেও দেখেছো? জাস্ট অসাধারণ। ভাবি দেখলে ভাইয়ার উপর ক্রাশ খাইতো। ঠিক। এই বলে ওরা সবাই শপিং মলের ভিতরে ঢুকে পড়ল। অরিন বেগম, অহনার মেঘ শাড়ি চুজ করছিল। মেহসানদের দেখে অরিন বেগম বলল, কি রে, কোথায় ছিলি? সবাই সবার দিকে চাওয়াচাওয়ি করে। সিমরান বলে উঠল, মেহসানের ওয়াশরুমে যাওয়ার দরকার ছিল। ওর সকাল থেকে পাতলা পায়খানা হচ্ছে, তাই বারবার টয়লেটে আসছিল আর যাচ্ছিল। বাহ, শিমু আপু এই ছোট ভাইয়ের সম্মানটা শেষমেশে এই শপিং মলের দোকানদারের কাছে বিক্রি করে দিলে। সিমরান মেহসানের ইমোশনাল ব্ল্যাকমেলের কাছে হার মেনে বলল, চুপ থাক, 2টা আইসক্রিম কিনে দিব, আর আজকের দিনের জন্য আনলিমিটেড ফোন। এই কথা শুনে মেহসানের মুখে গোল্ড মেডেল পাওয়ার মতো একটা উজ্জ্বল হাসি ফুটে উঠল। সবার কেনাকাটা করা শেষ। এখন শুধু মেঘ আর অহনার বাসায় পরার জন্য শাড়ি চুজ করছিল। মেঘ একটা গোলাপি কালারের শাড়ি নিজের শরীরের উপর দিয়ে দেখছিল কেমন লাগে। তখনই মেহতাব শপে ঢুকছিল, আর মেঘকে দেখে তার দৃষ্টি সেখানে যায়, এবং সে এক দৃষ্টিতে সেখানে তাকিয়েছিল। মেঘ শাড়ির দাম দেখে শাড়িটা রেখে দিল। মেহতাব সব সেখানে দাঁড়িয়ে দেখছিল। মেহতাবকে লক্ষ্য করে অরিন বেগম বলে উঠল, মেহতাব, তুই এখানে? হ্যাঁ, আমার কাজ শেষ। তোমাদের শপিং শেষ করা হয়েছে? হ্যাঁ, এখন শুধু মেঘের জন্য শাড়ি চুজ করছি। সবার শেষ, কিন্তু মেঘ কিছুতেই কোনো শাড়ি নিতে চাচ্ছে না। কি করি বলতো? মা, আমার এখন কিছু লাগবে না। যদি প্রয়োজন হয় আমি নিজে চেয়ে নিব। কিন্তু মা। কোনো কিন্তু নয়, চলো মেহসান। এই কথা বলে মেহসান আর বাকি সবাই মেঘের সাথে চলে গেল। অরিন বেগম আর মেহতাব সেখানেই রয়ে গেল। মা, আমি ওর জন্য শাড়ি কিনে নিব, তুমি গাড়িতে গিয়ে বসো। তুই পারবি? মেঘ যেহেতু আমার রেসপন্সিবিলিটি, তাহলে ওর ভালো খারাপ দুটো দেখার দায়িত্ব আমার। ডোন্ট ওয়ারি, আই উইল ম্যানেজ। ঠিক আছে, আমি যাচ্ছি, তাড়াতাড়ি আসবি। ওকে, যাও তুমি। এই বলে অরিন বেগম সেখান থেকে চলে গেল, আর মেহতাব শাড়ি চুজ করতে লাগলো। মেহতাব 10টি রঙের শাড়ি চুজ করলো। সেগুলো ভিন্ন ধরনের, বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল, গোলাপি, কালো, সাদা, এই 10টি কালার বেছে নিল। শপকিপার বলে উঠল, বাহ স্যার, আপনার ড্রেসিং সেন্স তো খুব ভালো। যে আপনার ওয়াইফ হবে সে খুব লাকি। এই কথার প্রতি উত্তরে মেহতাব একটা মুচকি হাসি দিল, আর পেমেন্ট করে চলে এলো। মেহতাব কাউকে না জানিয়ে একটা হিরের নেকলেসও চুজ করে মেঘের জন্য কিনে নিল, কারণ সে এখন পর্যন্ত মেঘকে কিছু উপহার দেয়নি। তাদের বিয়েটা স্বাভাবিকভাবে হয়নি, তাই দেওয়ার সুযোগও পায়নি। এদিকে বাইরে সবাই মেহতাবের জন্য অপেক্ষা করছিল। খালামণি, ভাইয়া এত লেট কেন করছে? এক্ষুনি এসে পড়বে, তোরা গাড়িতে উঠে পড়।
কিন্তু ভাইয়া করছেটা কি? ওই তো ভাইয়া। মিথিলার কথা শুনে সবাই সামনে তাকালো। মেহতাব শপিং মল থেকে বের হচ্ছিল, আর কিছু মেয়ে তাকে দেখে কানে কানে কিছু বলছিল। আর কিছু মেয়ে তো মেহতাবের সামনে এসে মেহতাবকে কিছু একটা বলল, কিন্তু মেহতাব কিছু একটা বলতেই তারা মন খারাপ করে চলে গেল। এটা দেখে মেঘ প্রকাশ না করলেও মনে মনে খুশি হলো। তোমরা গাড়িতে উঠে পড়ো। মেহতাবের কথা মতো সবাই গাড়িতে উঠে পড়ল। মেঘ মেহতাবের পিছু পিছু মেহতাবের গাড়িতে উঠে পড়ল, কারণ তাকে জানতে হবে মেহতাব কি এমন বলল যে মেয়েগুলোর মুখ কালো হয়ে গিয়েছিল। বাহ, আমার কথা মতো উঠে পড়লে কোনো তর্ক না করে। আপনি কি আমাকে ঝগড়ুটে বলার ট্রাই করছেন? আই এম সরি, অ্যাকচুয়ালি আই ডিডন্ট মিন ইট, ইউ আন্ডারস্টুড ইট রংলি। এই বলে মেহতাব গাড়ি চালানো শুরু করলো। একটা কথা বলবো? বলতে পারো, এত ফর্মালিটির কি আছে? ওই মেয়েগুলো আপনাকে কি বলছিল? কোনো মেয়ের কথা বলছো? ওই যে শপিং মলের বাইরে। ও, অ্যাকচুয়ালি দে আস্কড মি ফর মাই নাম্বার। তারপর আপনি কি বলেছিলেন? আমি বেশি কিছু বলিনি, জাস্ট বলেছি ইফ মাই ওয়াইফ গিভ মি দ্য পারমিশন দেন আই উইল গিভ ইউ। মেহতাবের কথা শুনে মেঘ মেহতাবের থেকে মুখ ঘুরিয়ে মুচকে একটা হাসি দিল, কিন্তু মেহতাবের থেকে তা আড়াল হলো না। সে ঠিকই লক্ষ্য করেছে, তাই মেহতাব বলে উঠল, তোমার হাসিটা খুব সুন্দর, and you look so beautiful when you smile. মেহতাবের কথায় মেঘ থতমত খেল, আর এক প্রকার লজ্জাও পেল, কিন্তু প্রকাশ করল না। আর গাড়ির কাছ দিয়ে বাইরের দৃশ্য দেখতে লাগলো। বাড়িতে পৌঁছে সবাই দেখল বাড়ি সুন্দর করে সাজানো হয়েছে, চারিদিকে ফুলের গন্ধে মৌ মৌ করছে। এত বড় রাজপ্রাসাদের মতো বাড়ি এত তাড়াতাড়ি সাজানো হবে কেউ তা ভাবতে পারেনি। আর এইদিকে মেহতাবের দাদি সৌরভ, রৌফ, সিয়াম, সামিরার সৌম্যকে দিয়ে স্টাফদের কাজ করাচ্ছে, আর স্টাফরা তাদের হেল্প করছে। সৌরভ বিশাল বড় প্রবেশদ্বারে ফুল লাগাচ্ছে আর কপাল চাপড়াচ্ছে। রৌফ ঝাড়বাতিগুলো দেয়ালের সাথে লাগাচ্ছে। সিয়াম ফুলের মালাগুলো সিঁড়িতে না লাগিয়ে গলায় পেঁচিয়ে নিজে সুসাইড করার বৃথা চেষ্টা চালাচ্ছে। সামিরার সৌম্য দাদির পা আরেকজন ঘাট টিপে দিচ্ছে। সবার বেহাল দশা। এইসব দেখে সবাই হাসবে না কাঁদবে তা ভাবতে পারছে না। মেহতাব কিছু না বলে সোফায় বসে পড়ল। অরিন বেগম, মেঘ আর অহনা মুখ টিপে হেসে নিজেদের রুমে চলে গেল। পার্লার থেকে মেঘ আর অহনাকে সাজাতে এসেছে, তাই তারা আর সেখানে থাকলো না। আর অরিন বেগম টুকটাক কিছু কাজ সেরে নিতে সেও চলে গেল। আর যাওয়ার সময় মেহতাবের দাদিকে সঙ্গে করে রুমে দিয়ে আসার জন্য নিয়ে গেল। দাদি যাওয়ার সাথে সাথে সিমরান একটি ছবি তুলে নিল, আর সৌরভদের উদ্দেশ্য করে পাঞ্চ মেরে বলল, এ তো হাল নয়, যেন বেহাল। এতে সিয়াম রাগ করে বলল, চুপ থাক সিমের বিচি। এই কথা শুনে সিমরান রেগে বলল, আমি যদি সিমের বিচি হই তাহলে তুমি পটাশিয়াম। বেরে বলেছিস তো, তোদের কথা শুনে আমার কবিতা পাচ্ছে। ওয়াশরুমে যাও, এখানে তোমার পচা কবিতার গন্ধ শুনতে কেউ ইন্টারেস্ট নই। সাম্মি, ভালো হয়ে যাও, ভালো হতেই জামাই লাগে না। তোরা থামবি? সবাই যে যার রুমে যা। মেহতাবের কথায় সৌরভ আর সৌমিক ছাড়া সবাই চলে গেল। ভাইয়া, আই আস্ক সামথিং? বল, কি জানতে চাস? এত শপিং কি বাবির জন্য তুমি করছো? হ্যাঁ বলো বন্ধু, আমি তোমার ন্যাংটাকালের বন্ধু হয়ে জানতে ইচ্ছুক হচ্ছি। মেহতাব এর প্রতি উত্তরে কিছু না বলে সব শপিং ব্যাগে নিয়ে উপরে চলে গেল। বেড়ায় আমার ন্যাংটাকালের অপমান করলো। হ্যাঁ থাক, আবার বাল্যকালের ভাই, আসো কোলাকুলি করি। মেহতাবের রুমে মেঘের সাজা প্রায় শেষ। মেঘ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছিল। সে গোল্ডেন কালারের একটি কাতানের শাড়ি পরেছে, নীল কারুকার্য করা পাড়ের দিকে, নীল কালারের গর্জিয়াস ব্লাউজ, চোখে ঘন কাজল, ঠোঁটে রেড কালারের লিপস্টিক, চুলগুলো খোপা করা। মেঘ বেশ গর্জিয়াস মেকআপ পছন্দ করে না, তাই সে পার্লারের লোকদের কাছে সাজেনি। কিছুক্ষণ পর মেহতাব ফোন স্ক্রল করতে করতে রুমে ঢুকলো, আর মেঘকে এক নজর দেখে আবার নিচে চলে গেল। এতে মেঘের খুব অভিমান হলো। তারই কিছুক্ষণের মধ্যে মেহতাব আবার রুমে প্রবেশ করলো হাতে কিছু একটা নিয়ে, আর সেটা গয়নার বক্স থেকে খুলে নিজ হাতে মেঘের গলায় পরিয়ে দিল। একটি হীরের হার, দেখতে বেশ সুন্দর, দেখেই বোঝা যাচ্ছে অনেক দাম হবে। আর একটা বেলি ফুলের মালা চুলের খোপায় পরম যত্নে পরিয়ে দিল।
তারপর মেঘকে পেছন থেকে জড়িয়ে ধরে আয়নার দিকে তাকিয়ে মুচকি এসে বলল, এখন গেট আপ কমপ্লিট হয়েছে। মেঘ নিজের দিকে তাকিয়ে দেখল সত্যি ওই গলার নেকলেস আর বেলি ফুলের মালা খোপায় দেওয়ার পর তাকে আগের চেয়ে বেশি সুন্দর লাগছে। মেহতাব মেঘের দিকে তাকিয়ে বলে উঠল, তোমার কি নেকলেসটা পছন্দ হয়নি? মেহতাবের কথার প্রতি উত্তরে মেঘ বলল, না, অনেক সুন্দর, কিন্তু এত দামি নেকলেস কি আমার মতো মেয়েকে মানায়? আপনি আমার থেকেও ভালো জীবন সঙ্গী পেতে পারতেন। আমি এই সুখ ডিজার্ভ করি না। তোমাকে পৃথিবীর সব থেকে দামি নেকলেস এনে দিলেও সেটা তোমার থেকে তুচ্ছ। তুমি অনেক কিছু ডিজার্ভ করো মেঘ। আমি তোমাকে আমার জীবন সঙ্গী হিসেবে পেয়ে নিজেকে অনেক ভাগ্যবান মনে করি। এই নিয়ে আর কোনো কথা যেন ফিউচারে না শুনি। আমি রেগে গেলে কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারি না। সো বুঝে শুনে কথা বলবে। মেহতাবের কথা শুনে মেঘ মেহতাবের দিকে ফিরে তাকালো। কিছু বলতে যাবে তখনই অরিন বেগম দরজা নক করে ঢুকে পড়লেন। অরিন বেগম মেঘের দিকে তাকিয়ে বললেন, বাহ, আমার মেয়েটাকে তো বেশ লাগছে, কারো নজর যেন না লাগে। এই বলে মেঘের কপালে একটা চুমু দিল আর মেহতাবকে উদ্দেশ্য করে বলল, রেডি হসনি কেন? নিচে কত গেস্ট এসেছে, তাদের সাথে দেখা করতে হবে। আর তোদের কিছু মেয়ে বন্ধুও এসেছে যারা বিয়েতে আসতে পারেনি, তোদের খুঁজছে। রেডি হয়ে মেঘমাকে নিয়ে তাড়াতাড়ি আয়, আমি ওইদিকে সামলাচ্ছি। ঠিক আছে, শান্ত হও। আমার ফ্রেশ হয়ে রেডি হতে 5 মিনিট লাগবে। ঠিক আছে, তুই রেডি হয়ে নে, আমি নিচে যাচ্ছি। এই বলে অরিন বেগম রুম থেকে চলে গেলেন। অরিন বেগম যাওয়ার সাথে সাথে মেহতাব মেঘের ঘাড়ে হাত রেখে বলে ওঠে, ডু ইউ লাভ মি অর নট? টেল মি অনেস্টলি। মেহতাবের এই কথার প্রতি উত্তরে মেঘ কি বলবে সে ভেবে পায় না, কারণ সে নিজেই জানে না সে মেহতাবকে ভালোবাসে কিনা। মেঘ কিছু বলতে যাবে তখনই অহনা রুমে নক করে বলে ওঠে, আমি কি আসতে পারি? অহনার গলা শুনে মেঘ আর মেহতাব নিজেদের থেকে দূরে সরে যায়। মেহতাব লজ্জা পেয়ে ওয়াশরুমে চলে যায় আর মেঘ নিজেকে শান্ত করে বলে, হ্যাঁ, আসতে পারো আপু, অনুমতি নেওয়ার কি আছে। এই শুনে অহনা রুমে প্রবেশ করে। সে মেঘকে দেখে মাথায় হাত রেখে বলে, আমি খুব খুশি যে তোরা দুজন নিজেদের বিবাহিত জীবন গুছিয়ে নিতে শিখেছিস। আমার সেই পুচকে বোনটা কত বড় হয়ে গেছে, নিজের সব কিছুর সাথে মানিয়ে নিতে শিখেছে। মেহতাবের মতো জীবনসঙ্গী পাওয়া ভাগ্যের ব্যাপার, তুই খুব ভাগ্যবতী। এই বলে অহনা মেঘকে জড়িয়ে ধরে। মেঘও অহনাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। কান্না করছিস কেন পাগলি? চল নিচে যাই, মা বাবা তন্নি অন্নি এসেছে, দেখা করবি না? অহনা মেঘের চোখের পানি মুছে দেয় আর দুজনে নিচে চলে যায়। নিচে অনেক গেস্ট এসেছে আর হুল্লোর পার্টি মেহতাব আর মেঘের জন্য প্ল্যান আসছে। কি বোরিং লাগছে। মেঘ ভাবি আর মেহতাব ভাইয়া কখন আসবে? গালে হাত দিস না, জামাই তাড়াতাড়ি মরবো। রৌফের কথা শুনে সৌরভ রাগ করে আর বলে ওঠে, ওর জামাই সম্পর্কে কটু কথা বললে খারাপ হয়ে যাবে কিন্তু রৌফের বাচ্চা। সৌরভের কথা শুনে সবাই সৌরভের দিকে অবাক দৃষ্টিতে তাকায় আর সৌম্য বলে ওঠে, ভাইয়া, এটা তো মিথিলার ফিউচার হাজবেন্ডকে বলা হয়েছে, তোমার এই লাগছে কেন? ডাল মে কুছ কালা হে। সৌরভ মিথিলার দিকে তাকায়। মিথিলা যে সৌরভের কথায় রেগে আছে তা বোঝা যাচ্ছে। সৌরভ আমতা আমতা করে বলল, এখানে মেয়েদের মধ্যে সবার বড় মিথিলা, আর ছেলেদের মধ্যে ধরতে গেলে আমি। আর সামির তো ভালো করে বুঝিয়ে বলতে পারে এই বিষয় সব। সামির দোস্ত, বুঝিয়ে দে তো সব কটা চোখে আঙ্গুল দিয়ে। সামির সবার দিকে তাকায়। সবার দৃষ্টি এখন তার দিকে। সেই একমাত্র জানে যে মিথিলা আর সৌরভ দুজন দুজনকে নিজের থেকেও অনেক ভালোবাসে, দুজন দুজনের প্রাণ। সে একবার মিথিলা আর সৌরভকে পার্কে হাঁটতে দেখেছে হাত ধরে। তাকে সৌরভ আর মিথিলা অনেক করে বুঝিয়েছে, বারণ করেছে কাউকে যেন না বলে তাদের সম্পর্কের কথা। সেও কাউকে বলেনি। এসব কথা সামির মনে করেছিল, তখনই রৌফের ডাকে তার হুঁশ ফেরে। ওই গাদা, কি হইল? না, কিছু হয়নি। আসলে ব্যাপারটা বেশ জটিল। তো মেইন টপিকে আসা যাক, সবাই মনোযোগ দিয়ে শুনবা। আমরা জানি সৌরভ সবার বড় আর মিথিলাও সবার বড়। তো ও কথা শেষ করতে দে, সামির নার্ভাস হইতেছে, দেখতেছস না? চুপ থাক, কইতে দে। সো ওরা বড় হওয়ার কারণে একজনের
অপমান অন্যজন সহ্য করতে পারে না, সুতরাং সৌরভের কথাটা গায়ে লাগছে। সামিরের কথা শেষ হওয়ার পর এই নিয়ে কেউ কথা বাড়ায়নি। সবাই সোফায় বসে গল্প করতে লাগলো। তখনই মেঘ আর অহনা নিচে নেমে এলো। তা দেখে শাম্মী বলল, আচ্ছা, একটা কথা আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। আসলে ওই দিন যে মাহতাব ভাইয়া বলল যে সে লন্ডন চলে যাবে, সেটা কি সত্যি? বোন আর কইস না, তোর ভাই তো মেঘের প্রেমে হাবুডুবু খাইতেছে। এতদিনে মেঘের প্রেমে তো পড়ছে, কিন্তু বলতে পারতেছে না বা স্বীকার করতেছে না। ও চায় যে মেঘ আগে বলুক, বা মেহতাব হয়তো জানে না মেঘের জন্য সেম ফিল করে কিনা। বুঝলাম। তো আমাদের তাদের হেল্প করা উচিত, তাই না? একটা কথা বলি সিমরান, রাগ করিস না। আসলে তুই কি তোর সিম রিচার্জ করছস যে তোর মাথা কাজ করতেছে? রৌফের কথা পাশের কিছু ছেলে শুনতে পায়, আর তারা না চাইতেও ফিক করে হেসে দেয়। এই দেখে সিমরানের অনেক রাগ হয়, কিন্তু প্রকাশ করে না গেস্টরা আছে বলে। কিন্তু প্রতি উত্তরে সিমরান বলে, তোমার বিকাশ থেকে রিসার্চ করছি। ওই যে তোমার ডেইলি নিউ গার্লফ্রেন্ডদের প্রতি সপ্তাহে বলো আমাকে কিছু সেন্ড মানি করবা, জানো? আসলে আজ না আমাদের বাসার সাবান শ্যাম্পু শেষ হয়ে গেছে। আমি যদি সাবান শ্যাম্পু দিয়ে গোসল না করি তাহলে তো আমার গায়ের থেকে চুলের থেকে গন্ধ আসবে, আর সবাই বলবে রিতার বয়ফ্রেন্ডের গায়ে গন্ধ। তোমার কি ভালো লাগবে? এভাবেই তো টাকাগুলো নাও আর আমি রিচার্জ করি। সিমরানের কথাগুলো অনেক জোরে বলাতে সবাই এখন ওদের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। অহনার মেঘও ওদের দিকে তাকিয়ে আসছিল, ওদের কানেও যায়। রূপ ভীষণ লজ্জা পায়, তাই সে টয়লেটের কথা বলে এক দৌড়ে উপরে চলে যায়। অহনার মেঘকে দেখে সবাই টপিক চেঞ্জ করে বলে, ওয়াও মাই ডিয়ার ভাবিরা, তোমাদের অনেক সুন্দর লাগছে। অনেক। আসো তোমাদের স্টেজে বসিয়ে দিই। শাম্মী, সিমরান, মিথিলা, মেঘ আর অহনাকে স্টেজে বসিয়ে নিজেরা পাশে বসে পড়ে। তখনই আহতাব আর মেহতাব সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। মেহতাব আর আহতাব সেম ডিজাইনের পাঞ্জাবি পরেছে। আহতাবের গায়ের রং অত ফর্সা না হলেও দেখতে সুন্দর, আর মেহতাবকে প্রথম দেখায় যে কেউ প্রেমে পড়ে যাবে। তো আহতাব আর মেহতাব নিচে নামতে থাকে। নিচে নামার পরেই একটা মেয়ে শর্ট ড্রেস পরা, দেখতে বেশ সুন্দরী, মেহতাবের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে। সিমরান, শাম্মী, মিথিলা মেঘের রিয়াকশন দেখতে তার দিকে তাকায়। মেঘ প্রকাশ না করলেও সে যে মেয়েটার উপর ভীষণ রেগে আছে আর কাছে পেলে তাকে কাঁচা চিবিয়ে খেত, তা ঠিকই বুঝতে পারে তারা। তাই তারা মেঘকে বলে, ভাবি ওই মেয়েটা মেহতাব ভাইয়ার ফুফাতো বোন, তার নাম টিনা, সেও লন্ডনে পড়াশোনা করেছে। ভাবি জানো, ওই মেয়েটা না ভাইয়ার সাথে আঠার মতো চিপকে থাকে। আই থিঙ্ক শি লাইক মেহতাব ভাইয়া। এতক্ষণ মেঘ সবগুলো কথা মনোযোগ দিয়ে শুনছিল। সে যতই শান্ত স্বভাবের মেয়ে হোক না কেন, নিজের স্বামীকে অন্য মেয়ে এসে হুট করে জড়িয়ে ধরবে, এটা কোনো স্ত্রী সহ্য করবে না। মিথিলার ডাকে মেঘের হুঁশ ফিরল। ভাবি অত ভেবো না, ওই মেয়েটাকে মেহতাব ভাইয়া পাত্তাও দেয় না। আর বাকি রইল টিনার কথা, কাঁঠালের আঠাকেও তেল দিয়ে সরানো যায়, ওর মলম আমার কাছে আছে, ডোন্ট ওয়ারি। এই বলে মিথিলা মেঘকে জড়িয়ে ধরে। চিন্তা করো না, তোমার ভাইয়ার ওপর আমার ভরসা বিশ্বাস দুটোই আছে। সেই ভরসা এত শুকনো নয়, আমি কিছু মনে করিনি। তারপর সিমরান, শাম্মী, মিথিলা সেখান থেকে মেহতাবের কাছে চলে গেল। তখনই অন্নি আর তন্নি এসে দুজনকে দুদিক থেকে জড়িয়ে ধরে। মেঘ আর অহনা দুজনকে দেখে খুব খুশি হয়। অন্নি বলে ওঠে, আমাদের তো ভুলেই গেছো এত সুন্দর জামাই পেয়ে। অহনা আর মেঘ অন্নির এমন আচরণে হেসে দেয়। হাসছো কেন? তোমরা এই বাড়িতে আসার পর একটা ফোনও দাওনি, শুধু বাবা মাকে ফোন দিয়ে বলেছ ওরা খেয়েছে ঘুমিয়েছে কিনা, আমাদের সাথে একটু কথা বলনি। ঠিক আছে বাবা, এই জন্য এত অভিমান? এই বলে মেঘ দুজনকে জড়িয়ে ধরল। তখনই ইমরান সাহেব আর মৌমিতা বেগম এসে তাদের পাশে বসল। ইমরান সাহেবকে দেখে অহনা আর মেঘ দুজনেই জড়িয়ে ধরল। তা দেখে মৌমিতা বেগম বলে উঠল, বাবাকে পেয়ে তো আমাকে ভুলেই গেছিস তোরা। আর একটা কথা ছিল, আমায় ক্ষমা করে দিবি মেঘ। আমি জানি আমার পাপের ক্ষমা হয় না, কিন্তু বিশ্বাস কর আমি তোকে কোনো সময় খারাপ চোখে দেখিনি। আমি ভাবতাম
তোর জন্য তোর মা মারা গেছে। তোর মাকে আমি নিজের বোনের মতন দেখেছি, কিন্তু আমি বুঝতে পেরেছি এতে তোর কোনো দোষ নেই। আমার একটি বারের জন্য মাফ করে দে। মেঘ মৌমিতা বেগমের কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিল। মেঘ মৌমিতা বেগমকে তার মায়ের চোখেই দেখে এসেছে আজ পর্যন্ত। সে নিজেও জানে মৌমিতা বেগম দুই একটা কটু কথা শোনালেও কখনোই তার গায়ে হাত তোলেনি বা অবহেলা করেনি। সেও মেঘকে নিজের মেয়েদের মতোই ভালোবেসেছে, কিন্তু প্রকাশ করেনি। মেঘ কলেজে যাওয়ার সময় ও কোনো কাজ করার আগেই উঠে দেখত সবকিছু আগে থেকেই করা হয়ে গেছে। অন্নি তন্নিকে বলতে বারণ করলেও সে দেখেছে তার মামি তার জন্য টিফিন আর কিছু টাকা লুকিয়ে অন্নি তন্নিকে ব্যাগে রাখতে বলেছে। সেই মানুষটা তার সামনে নিজেকে খারাপ প্রকাশ করতে চেয়েছে, কিন্তু ভেতর থেকে তাকে প্রচুর ভালোবেসেছে। তখনই অহনার ডাকে মেঘ ভাবনার জগৎ থেকে ফিরে এলো। মাকে ক্ষমা করে দে মেঘ, সে তার ভুল বুঝতে পেরেছে। সে তোকে নিজের মেয়ের মতোই ভালোবেসেছে। হয়তো তোকে খারাপ লাগার জন্য কিছু কটু কথা শুনিয়েছে, কিন্তু বিশ্বাস কর, সে সব সময় বলতো তোর দিকে যেন খেয়াল রাখি। অহনার কথা শেষ হতেই মেঘ মৌমিতা বেগমের উদ্দেশ্যে বলল, মামি বিশ্বাস করো, আমি তোমাকে কখনোই খারাপ চোখে দেখিনি। তোমার মধ্যেই নিজের মাকে খুঁজে পেয়েছি। তোমাকে আমার থেকে ক্ষমা চাইতে হবে না। আমি তোমার ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না। এসব বলে তুমি আমার ঋণের বোঝা আরো বাড়িয়ে দিচ্ছ। এই বলে মেঘ মৌমিতা বেগমকে জড়িয়ে ধরে কান্না করে দিল। মৌমিতা বেগমও তাকে পরম যত্নে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কান্না করছে কেন আমার লক্ষ্মী মেয়েটা? কোনো মেয়ে তার খুশির দিনে কান্না করলে কি কোনো মায়ের ভালো লাগে? কান্না থামাও, নাহলে কিন্তু আমার বকা খাবে। তোমাদের এভাবে দেখার ইচ্ছে আজ তাহলে পূরণ হলো। তাদের এভাবে দেখে অন্নি বলে ওঠে, এক মেয়েকে আদর করলে হবে? আমরা কি বড় হয়ে গেছি নাকি? এই কথা শুনে মেঘ, ইমরান সাহেব আর মৌমিতা বেগম হেসে দেয় আর তার 4 মেয়েকে একসাথে জড়িয়ে ধরে। তখনই অন্নি আবার বলে ওঠে, এই খুশিতে একটা পিক তো তোলাই যায়। অন্নির মতামতে সবাই সম্মতি জানায় আর তারা একটা ফ্যামিলি ফটো তোলে। বাহ, দারুণ হয়েছে। এটা আমি ফ্রেমে করে ঘরে টানিয়ে রাখবো। তখনই মৌমিতা বেগম আর ইমরান সাহেব অহনা আর মেঘকে বলে মিনহাজ সাহেব আর অরিন বেগমের সাথে দেখা করতে চলে যায়। সঙ্গে সঙ্গে হুল্লোড় পার্টির আগমন ঘটে। তারা আসার পর সিয়াম বলে ওঠে, তো ভাবিরা, আমারে আপনার বোনদের সাথে একটু আলাপ করাই দেন। আমরা একটু চিনি জানি এই রমণীদের পরিচয়। সিয়ামের কথা শুনে অন্নি বলে ওঠে, আমি থাকতে আমার বোন কেন কষ্ট করবে বিআই সাহেব? চলুন আমরা সবাই একটা জায়গায় বসে পরিচিত হয়ে নেই। অন্নির কথা মতো সবাই অন্যদিকে চলে যায়। শুধু সিমরান আর মেহসান থেকে যায়। তাদের মেঘ আর অহনাদের কোনো সমস্যা হয় কিনা সেটা দেখার জন্য থেকে যেতে হয়। মেহসানকে দেখে মেঘ আর অহনা বলে ওঠে, মেহসান, তোমাকে সকাল থেকে দেখি নাই, কোথায় ছিলে? আসলে ওর বেশি চকলেট খাওয়ার জন্য পাতলা পায়খানা হয়েছে, সো ও সারাদিন রুম থেকে ওয়াশরুম থেকে রুমে আসছিল আর যাচ্ছিল। ও, আমাকে তো কেউ বলোইনি। সিরিয়াস কিছু না, ডোন্ট ওয়ারি। আসলে ভাবি, শপিং মলে সিমরান আপু বলছিল যে আমার পাতলা পায়খানা হয়েছে, তাই তো এখন ভুগতে হচ্ছে। তাই বললে মিথ্যা কথা বলা মহাপাপ। এই যে আবার আরেকটাকে বলল এখন আমার নষ্ট কাটিজ্য ভুগতে হবে। মেহসানের কথা শেষ হতে না হতেই তার আবার টয়লেট পেয়ে গেল আর সে এক দৌড়ে উপরে চলে গেল। তা দেখে সিমরান মেঘ আর অহনাকে উত্তেজিত হতে বারণ করে নিজেও মেহসানের পিছন পিছন দৌড় দিল। তখনই আহতাব সেখানে উপস্থিত হলো আর মেঘকে উদ্দেশ্য করে বলল, কেমন আছো শালিকা? তোমার বর তো তোমাকে খুঁজে পুরোই বেহাল। ওই সামনে আমার আর মেহতাবের স্টেজ করা হয়েছে, তুমি ওখানে যাও আর আমি আর মোহনা এই স্টেজে বসছি। আহতাবের কথা শুনে মেঘ খুশি হলো, কিন্তু প্রকাশ করল না। সে অহনাকে জড়িয়ে ধরে মেহতাবের স্টেজে রওনা হলো। তখনই আহতাব পেছন থেকে ধন্যবাদ দিল। মেঘ পেছনে ফিরে তাকাতেই আহতাব আবার বলে উঠল, আসলে আমি তোমাকে অন্য কারণে ধন্যবাদ দিচ্ছি। তুমি মেহতাবের সাথে মানিয়ে নিয়েছ। তোমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি নেই। আমি জানি আমার জীবনে কখনো ক্ষমা হয় না, কিন্তু কি করব বলো? যে মোহনাকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসি, আর আমি এটাও চাইনি তোমার জীবন নষ্ট হোক। আল্লাহ আমায় ক্ষমা করে দিও। আহতাবের কথা শুনে মেঘ একটা স্নিগ্ধকর হাসি দিয়ে বলল, জিজু, আপনি কোনো ভুল করেননি।
দয়া করে ক্ষমা চাইবেন না। আপনার জায়গায় আমি থাকলে একই কাজ করতাম, তাই আমি চাই আপনি এই জন্য নিজেকে দায়ী মনে করবেন না, প্লিজ। মেঘের কথা শুনে আহতাব খুব খুশি হলো। সে প্রতি উত্তরে মেঘকে বলল, এ না হলে আমার শালি। ঠিক আছে, আমি তোমার কথা মানব। আমার একটা সত্য আছে। মেঘ একটা মুচকি হাসি দিয়ে বলল, ঠিক আছে জিজু, বলুন কি শর্ত। আহতাব বলে উঠল, আমার তো আপন কোনো বোন নেই। সীমা, শাম্মী, মিথিলা ওরা তো সবসময় থাকবে না, মামনির সাথে চলে যাবে। আমি চাই আমার একটা বোন থাকুক, যে আমাকে ভাইয়া বলে ডাকবে, যে আমার কাছে আবদার করবে, আর কোনো কিছুর প্রয়োজন হলে নির্দ্বিধায় বলবে। যদি না বলো তাহলে ভাববো তুমি আমাকে ভাই মনে করো না। আহতাবের কথা শুনে মেঘ একটা মুচকি হাসি দিল আর বলল, অবশ্যই বলবো ভাইয়া, আপনার বোন কিন্তু খুব আহ্লাদি, সামলাতে পারবে তো? মেঘের কথা শুনে অহনা হেসে দিল আর আহতাব মেঘের মাথায় হাত রেখে মুচকি হাসি দিল আর বলল, আলবাত পারবো। তারপর সে আহতাব আর অহনাকে বলে মেহতাবের কাছে চলে এলো। মেহতাব সেখানে বসে ফোন ঘাঁটছিল আর কিছু মেয়ে তার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়েছিল, কিন্তু মেহতাবের সেদিকে খেয়াল নেই। মেহতাব ফোনের স্ক্রিনের থেকে সামনে তাকাতেই মেঘকে দেখতে পেল। মেঘের উদ্দেশ্যে বলে উঠল, তোমার আসতে এত লেট কেন হয়েছে? আসলে ভাইয়ার সাথে কথা বলছিলাম। ঠিক আছে, বসো। এই বলে মেহতাব মেঘের হাত ধরে মেঘকে বসিয়ে দিল। মেঘ বসে মেহতাবের উদ্দেশ্যে বলল, আপনার ফ্যান ক্লাবের মেয়েরা আপনার দিকে তাকিয়ে আছে, তাদের সাথে কথা বলতে পারতেন। আমার জন্য কেন অপেক্ষা করছিলেন? মেঘের কথা শুনে মেহতাব বাম দিকে তাকালো। সত্যি কিছু মেয়ে তার দিকে তাকিয়ে আছে। সে এই জিনিসটা বুঝতে পারে যে মেঘের তা সহ্য হচ্ছে না, তাই মেঘকে আর একটু জ্বালাতে সে বলল, আমি তো জানতাম না আমার ফ্যান ক্লাবে এত সুন্দরী মেয়েরা আছে, তাহলে বিয়েই করতাম না। মেহতাবের কথা শুনে মেঘ অভিমান করে বলল, এখন তো ভালোই লাগবে, আমি তো আপনার কাছে পুরনো হয়ে গেছি। মেঘের কথা শুনে মেহতাব মেঘের মাথা উঁচু করে চোখের সামনে চোখ মিলিয়ে মেঘের হাত তার বুকের বাম দিকে ধরে বলল, তুমি কি জানো, তুমি আমার জীবনে না এলে এই জীবনের মূল্য আমি কোনোদিনই বুঝতে পারতাম না। রোজ সকালে তোমার সেই মায়া ভরা চেহারা না দেখলে আমার দিনই কাটতে চায় না। তোমার মুখের মায়া আমায় প্রতিদিন তোমার দিকে আকর্ষিত করে, তোমাকে নতুন করে পাওয়ার ইচ্ছে জাগ্রত করে। তুমি আমার জীবনের সাথে মিশে গেছো, তোমাকে ছাড়া একটা দিনও কল্পনা করতে পারি না। তুমি আমার আধুরে মায়াবিনী। মেহতাবের এমন কথায় মেঘ কিছুটা ঘাবড়ে যায়। সেটা লক্ষ্য করে মেহতাব পরিস্থিতি সামাল দিতে আবার বলে ওঠে, রিল্যাক্স, ঘাবড়ে যাওয়ার কি হলো? উই আর ম্যারিড অ্যান্ড ইটস নর্মাল। তোমার কি আমার কমপ্লিমেন্ট পছন্দ হয়নি? মেহতাবের কথা শুনে মেঘ বলল, তেমন কিছু নাই, প্রথমবার আপনার মুখে আমার প্রশংসা শুনেছি, তাই হজম করতে একটু কষ্ট হয়ে গেল। এটা জাস্ট ট্রেলার ছিল, এখনো অনেক কিছু বাকি। আমি তোমার মুখ থেকে ভালোবাসি কথাটা বলিয়ে ছাড়ব, মিসেস মেহতাব চৌধুরী। এতক্ষণ এই কথাগুলো সৌরভ আর মিথিলা লুকিয়ে লুকিয়ে শুনছিল। সৌরভ মিথিলাকে বলল, মিথু পাখি, এ তো মেঘনা চিনি তুফান। মিথিলা বলল, সৌরভ তুমি ঠিকই বলেছ, কিন্তু হঠাৎ কি এমন হলো মেহতাব ভাইয়া কাহিনীটাই উল্টো করে দিল? আই থিঙ্ক মেবি টিনা ওই মেহতাব ভাইয়াকে কিছু বলেছে। যাই বলুক না কেন, ভালো হয়েছে, চলো যাই। এই বলে সৌরভ মাইক নিয়ে মেহতাব, মেঘ, আহতাব আর আহনাকে কাপল ডান্সের জন্য স্টেজে রাখল। মেঘ যেতে না চাইলেও মেহতাবের মান রাখতে তাকে যেতে হয়। তখনই গান চালু করে দেয় সৌরভ। মেহতাবদের সাথে আরো কিছু কাপল যোগ দেয়। সুযোগ বুঝে মিথিলা আর সৌরভও ড্যান্স ফ্লোরে নেমে যায়। সবাই এনজয় করতে থাকে গানের সাথে তাল মিলিয়ে। মেহতাব মেঘের সাথে ড্যান্স করার পুরোটা সময় মেঘের দিকে তাকিয়েছিল। এতে মেঘ অবশ্য লজ্জা পেয়েছে, কিন্তু তার ভালোবাসার মানুষটা তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, এটি একটি আলাদা অনুভূতি। এইসব যখন মেঘ ভাবছিল, তখন হঠাৎ মেহতাব বলে উঠল, লজ্জা পাচ্ছ নাকি? মেহতাবের কথায় মেঘ লজ্জায় যেন কুকড়ে যায়, কিন্তু নিজেকে সামলে বলে ওঠে, অনেক লোক তো, তাই একটু প্রবলেম হচ্ছে। তোমার অসুবিধা হলে থেমে যাই। প্রথমে একটু সমস্যা হয়েছিল, এখন ঠিক আছে। এই বলে মেহতাব আর মেঘ পুরো ড্যান্স শেষ করে। তারপর সবাই মিলে কথাবার্তা বলে। মেহতাব আর আহতাব গেস্টদের সাথে
মেঘ আর অহনাকে পরিচয় করিয়ে দেয়। সবাই মিলে আনন্দ ফুর্তি করে রিসেপশন পার্টি শেষ করে। তারপর সব গেস্টরা চলে যায়। মেঘ আর অহনাদের পরিবারও চলে যায়। অরিন বেগম আর মিনহাজ চৌধুরী তাদের অনেক জোর করছিল থাকার জন্য, কিন্তু তারা থাকে না। সবাই চলে যাওয়ার পর যে যার যার রুমে ফ্রেশ হতে চলে যায়। মেহতাব রুমে গিয়ে ফ্রেশ হয়ে এসেছে, কিন্তু মেঘের দেখা নেই। তাই সে মেঘকে খুঁজতে বের হতেই যাবে, তখনই টিনা হুট করে রুমে ঢুকে পড়ে আর মেহতাবকে জড়িয়ে ধরে বলে, আই মিস ইউ বেবি। টিনাকে এভাবে জড়িয়ে ধরতে দেখে মেহতাব ভীষণ রেগে যায়। সে এক ধাক্কায় টিনাকে দূরে সরিয়ে দেয়। টিনা তখনই একটা শয়তানি হাসি দিয়ে বলে, আর কত দূরে থাকবে আমার থেকে? সারা জীবন তো আমার সাথেই কাটাতে হবে। যেদিন ফার্স্ট তোমাকে লন্ডনে দেখেছিলাম, তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম। বিলিভ মি বেবি, আই লাভ ইউ সো মাচ। টিনার কথা শুনে মেহতাব নিজের রাগকে কন্ট্রোল করে বলে, টিনা, আমি কি কোনোদিনও বলেছি আমিও সেম ফিল করি? তুমি আমার ফুপ্পির মেয়ে, তাই তোমাকে এতদিন সহ্য করেছি, কিন্তু তুমি সুবিধার নও। এভাবে বলছো? এভাবে কেন বলছো মেহতাব? ওই মেয়েটার জন্য, তাই না? ওই মেয়েটা তোমাকে ভুংবাং বুঝিয়েছে। আই উইল কিল হার ব্লাডি বিচ। মেহতাব এবার আর নিজের রাগকে কন্ট্রোল করতে পারে না, আর টিনার গালে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দেয় আর টিনাকে উদ্দেশ্য করে বলে, নেক্সট টাইম বলার আগে সেকেন্ডবার ভাববে কার সম্পর্কে কথা বলছো। আমি মেয়েদের গায়ে হাত তুলিনি কোনোদিন, বাট তোমারও বোঝার মতো সেন্স নেই। তুমি তো নির্বোধ। গেট লস্ট ফ্রম হিয়ার। মেহতাবের কথা শুনে টিনা বেরোতেই যাবে, তখনই তার মেঘের সাথে ধাক্কা লাগে। সে মেঘের দিকে রাগি চোখে তাকিয়ে চলে যায়, কিন্তু মেঘের মাথাতেই ঢোকে না কি এমন করলো সে রুমে ঢুকে মেহতাবকে রুমের কোথাও দেখতে পায় না। বারান্দায় গিয়ে দেখতেই মেহতাবকে দোলনায় বসে থাকতে দেখতে পায়। তাই সেও মেহতাবের পাশে বসে পড়ে আর বলে ওঠে, কিছু কি হয়েছে? মেঘের গলা শুনে সে পাশে মেঘকে বসে থাকতে দেখে মেঘকে জড়িয়ে ধরে আর বলে ওঠে, একটা কথা বলবো? বলুন। তুমি কোনোদিনও আমায় ছেড়ে চলে যাবে না তো? মেহতাবের এমন প্রশ্নে মেঘ কিছুটা অবাক হয়, কিন্তু নিজেকে সামাল দিয়ে বলে, হঠাৎ এই প্রশ্ন? আগে জবাব দাও, যাবে না তো আমায় ছেড়ে? ঠিক আছে, যাব না। এবার মেহতাব একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। মেঘকে ছেড়ে দিয়ে মেঘের কোলে হেলান দিয়ে পা দুটো দোলনায় তুলে আকাশের দিকে তাকায়। মেহতাবকে এমন করতে দেখে মেঘ একটা মুচকি হাসি দিয়ে তার মাথায় হাত বুলিয়ে দেয়, আর তারা দুজনেই কখন ঘুমের দেশে তলিয়ে যায় কেউ টের পায় না। ভোরের আলো চোখে পড়তেই মেহতাব আর মেঘ দুজনেরই ঘুম ভেঙে যায়। মেঘ ভাবে মেহতাব এখনো ঘুমাচ্ছে, তাই সে মেহতাবের কপালে আলতো করে একটা চুমু এঁকে দেয়। মেহতাব টের পেলেও বুঝতে দেয় না। মেঘ মেহতাবকে ডাকতে যাবে, তখনই মেহতাব মেঘকে আরো আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে। এবার দরজায় ঠক ঠক আওয়াজে দরজা খুলতেই মেঘ উঠতেই যাবে, তখনই মেহতাব মেঘের হাত ধরে তাকে টেনে নিজের কোলে বসিয়ে দেয়। মেহতাবের এমন আচমকা টান দেয়াতে মেঘ কিছুটা ভয় পেয়ে যায়। মেঘকে এমন ভয় পেতে দেখে মেহতাব মুচকি হেসে দেয়। এতে মেঘ আরো বেশি রেগে যায় আর বলে, ছাড়ুন, আমায় দরজা খুলতে হবে। বাবা, তুমি রাগ করতে পারো নাকি? আমি তো ভেবেছিলাম তুমি শুধু লজ্জা পেতে পারো। মেহতাবের এমন কথার প্রতি উত্তরে মেঘ বলে ওঠে, আপনি লজ্জায় ফেলে দেন তাই। ও তাই বুঝি, তাহলে আর একটু ফেলি। এই বলে মেহতাব মেঘের কাছাকাছি আসতে থাকে। তখনই মেহতাবের ফোন আসে। এই সুযোগে মেঘ নিজেকে ছাড়িয়ে দৌড় দেয়। তা দেখে মেহতাব একটা মুচকি হাসি দিয়ে ফোন রিসিভ করে। নিচে সবাই বসে নাস্তা করছিল। মেঘ আর মেহতাবও সেখানে উপস্থিত হয়। অরিন বেগম ওদের বসতে বলেন, কিন্তু মেঘ অরিন বেগমকে নিজের জায়গায় বসিয়ে দিয়ে নিজে আর অহনা মিলে সবাইকে সার্ভ করে দিতে থাকে। তা দেখে অরিন বেগম খুব খুশি হন যে তারা নিজেদের সংসারে হাল ধরতে শিখেছে। সবাই নাস্তা খেয়ে উঠতেই মেহতাবের বন্ধুরা অরিন বেগম আর মিনহাজ চৌধুরীকে বলে, আন্টি, আজকে আমরা ফিরে যাবো। মেহতাবের বিয়ার সব অনুষ্ঠান শেষ, আর থাকা পসিবল না। সৌরভের কথা শুনে অরিন বেগম বলে, সে কি বাবা, না আজ না, আরো 2 দিন থাকবে, তারপর তোমাদের ভালো করে দেখার সুযোগ পাইনি। আজ যেও না বাবা। মেহতাব, ওদের থাকতে বল। মেহতাব অরিন বেগমের কথা শুনে সৌরভদের বলে, তোদের তো কোনো কাজ নেই যে ছুটি নিয়ে প্রবলেম, সো ফিরে গিয়ে কি করবি? আর কয়েকদিন থেকে যা, আমি আর তোরা একসাথে লন্ডনে ব্যাক করব। সৌরভ এবং মেহতাব লন্ডনে বিজনেস হোল্ডার, আর বাকিরা ওই কোম্পানিতে উচ্চ পদে জব করে। ঠিক আছে আন্টি,
যেহেতু ভালো করে দেখেন নাই তাই থেকে গেলাম। সামির সৌরভের কথা শুনে কানে ফিসফিস করে বলে, সৌরভ যাচ্ছে না তার মিঠু পাখির টানে? প্রমাণ করা লাগবে না নিশ্চয় সৌরভ ডার্লিং। এই কথা বলে সামির হেসে দেয়। সামিরের কথা শুনে সবাই না জেনেই মজা করে হেসে দেয়, কিন্তু সৌরভ আর সামির তা দেখে পরিস্থিতি সামাল দিতে আরো জোরে হেসে উড়িয়ে দেয়।